আমরা ছায়া কম্পিটিটিভ ম্যাথমেটিক্স সুবীর দাস স্যারের যে অঙ্কের বইটা আছে এইটা প্র্যাকটিস করছিলাম। আজকে আমাদের গড়ের ওপরে ক্লাস 2, এর আগে আমরা একটা ক্লাস করেছি গড়ের। আজকের এই ক্লাসে গড় চ্যাপ্টারের যে 26 থেকে 50 পর্যন্ত প্রশ্ন আছে সেইগুলো সলভ করা হবে। এক থেকে 17 পর্যন্ত পরপর জোড় স্বাভাবিক সংখ্যাগুলির বর্গের গড় কত? তাহলে স্বাভাবিক সংখ্যা মানে কি? ন্যাচারাল নাম্বার, যেটা 1 থেকে স্টার্ট হয়। এবং জোড় সংখ্যাগুলো কি কি? প্রথম 2, তারপর 4, 6 এরকম। তার মানে 2 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার প্লাস 10 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার প্লাস 14 স্কোয়ার প্লাস 16 স্কোয়ার। তাহলে 1 থেকে 17-র মধ্যে লাস্ট জোড় সংখ্যা 16। এইবার এইগুলোকে কীরকম করে লেখা যায়? না, এইগুলোকে লেখা যায় এরকম করে, 2 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার মানে কি? 4 মানে 2 গুণ 2, দুটোর মাথায় স্কোয়ার। 6 স্কোয়ার মানে কি? 2 গুণ 3, দুটোর মাথায় স্কোয়ার। 8 স্কোয়ার মানে কি? 2 গুণ 4, দুটোর মাথায় স্কোয়ার। এইরকম করে 16 স্কোয়ার যেটা, তাহলে 2 গুণ 8, দুটোর মাথাতে স্কোয়ার। এইখান থেকে একটা জিনিস কমন আসে, একটা জিনিস কমন পাওয়া যায়, সেটা কি? প্রত্যেকের মধ্যেই 2 স্কোয়ার আছে। তাহলে 2 স্কোয়ার যদি কমন যায়, ভেতরে কি পড়ে থাকে? 1 স্কোয়ার। 1 স্কোয়ার মানেই 1। তারপরটাতে পড়ে থাকে 2 স্কোয়ার, তারপরেরটাতে পড়ে থাকে 3 স্কোয়ার, এরকম করে করে লাস্টে পড়ে থাকে 8 স্কোয়ার। এরকমটা কেন লিখছি? কারণ এটা একটা সূত্র বসানোর জন্য, মানে একটা সূত্রে আনার জন্য। সূত্রটা কি? সূত্রটা হচ্ছে n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1/6। তাহলে এটা হচ্ছে স্কোয়ারের সূত্র। এইবার ভেতরে কত আছে? 1 এবং লাস্টে আছে 8, তার মানে 8টা আছে পরপর সংখ্যা। তাহলে n এর মান কত? n এর মান এক্ষেত্রে 8। n এর মান যেহেতু 8, তাহলে 8 যোগ 1 9 গুণ 8 দুগুণে 16, 8 দুগুণে 16 যোগ 1 17/6। আর বাইরে কত আছে? এখানে 2 এর স্কোয়ার। 2 স্কোয়ার মানে হচ্ছে 4। এবার যদি কাটাকাটি করা যায়, 2 দুগুণে 4, 2 দিয়ে 3 দুগুণে 6, 3 তিরিক্ষে 9, 3 দুগুণে 6, 6 17তে কত? 102। তাহলে অপশান এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। অপশান এ এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। পরেরটা দেখে নেব। তাহলে এটা বের করার একটা সূত্র আছে, কীরকম না, 1 থেকে 16 পর্যন্ত যদি বিজোড় সংখ্যা আমি খুঁজি, তাহলে প্রথম বিজোড় সংখ্যা আসবে 1 এবং লাস্ট বিজোড় সংখ্যা আসবে কত? 15। তাহলে এখানে এই জায়গাটাতে n এর মান হচ্ছে 15। এবং সূত্রটা কীরকম? সূত্রটা হচ্ছে n ইন্টু n প্লাস 2/3। তাহলে n এর মান 15, 15 গুণ 15 যোগ 2 17/3, 3 5 15, 5 17তে 85, 85 হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, অপশান বি। পরেরটা 1 থেকে 16 পর্যন্ত পরপর জোড় স্বাভাবিক সংখ্যাগুলির ঘনের গড় কত? এবার ঘন দিয়েছে 1 থেকে 16, তাহলে 1 থেকে 16 এর মাঝের যে জোড় সংখ্যা সেগুলো কি কি? প্রথমে আসবে 2, তারপর 4, তারপর 6, 8, এরকম করতে করতে লাস্টে 16 আসবে। এবং এদের ঘনের গড় দিয়েছে। ঘন মানে কি? মানে মাথায় কিউব, 2 এর কিউব, 6 এর কিউব, এরকম কিউব আসবে। তাহলে এক্ষেত্রেও বুঝে নিতে হবে যে n এর মানটা কত। n এর মান হচ্ছে এখানে শেষ যে জোড় সংখ্যা সেইটা হচ্ছে n এর মান। শেষ জোড় সংখ্যাটা এক্ষেত্রে হয়ে যাবে n এর মান। তাহলে শেষ জোড় সংখ্যা 16, তাহলে 16টা হচ্ছে n এর মান। আর সূত্রটা কি? সূত্রটা হচ্ছে n ইন্টু n প্লাস 2 তার স্কোয়ার বাই 4। তাহলে এখান থেকে কী পাবো? n এর মান 16, 16 গুণ 16-র সাথে 2 যোগ করলে কত হবে? 18, 18-র স্কোয়ার বাই কত? বাই 4, 4 4-এ 16, তাহলে 4 গুণ 18-র স্কোয়ার কত হয়? 18-র স্কোয়ার হচ্ছে 324। 4 গুণ 324 কত আসে? 4 4-এ 16-র 6, হাতে 1,
4 দুগুণে 8 একে 9, 3 4 12, 1296। তাহলে অপশন ডি হয়ে যাবে এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার। পরেরটা দেখে নেবে, সূত্রগুলোকে মুখস্থ রাখতে হবে, কিছু করার নেই। 1 থেকে 11 পর্যন্ত পরপর বিজোড় স্বাভাবিক সংখ্যাগুলির ঘনের গড় কত? এবার বিজোড় বলেছে, আগেরটা জোড় ছিল, তাহলে 1 থেকে 11। তাহলে এক্ষেত্রেও শেষের যে বিজোড় সংখ্যা সেইটাই হয়ে যাবে n। শেষের বিজোড় সংখ্যা কত? 11, নিজেই 11, শেষের বিজোড় সংখ্যাটা 11। এইবার এর যে সূত্রটা কি? সূত্রটা হচ্ছে n ইন্টু হবে না, n প্লাস ওয়ান ইন্টু n স্কোয়ার প্লাস 2n মাইনাস 1 বাই 4। তাহলে n এর মান কত? 11, 11 যোগ 1 12 গুণ 11 স্কোয়ার কত? 121, 121 যোগ 11 দুগুণে 22 বিয়োগ 1 21 বাই 4, এইটা ব্র্যাকেটের মধ্যে। তাহলে এখান থেকে কি পাচ্ছি? 12 গুণ 121 থেকে 21 বাদ দিলে কত? 121 যোগ 21 মানে 142 বাই 4, 4 3 12, 3 দুগুণে 6, 3 14 42, 426। অপশান বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। পরেরটা দেখে নেব, কোনো ক্লাসের 40 জন ছাত্রের গড় বয়স 16 বছর, 17 বছর বয়সী এক ছাত্রের স্থানে অপর এক ছাত্র ভর্তি হওয়াতে ছাত্রদের বয়সের গড় হলো 15.875 বছর। তাহলে নতুন ছাত্রের বয়স কত? তাহলে 40 জন ছাত্রের গড় বয়স কত ছিল? 16 বছর। এবার একজন চলে গেল, 17 বছর বয়সে একজন চলে গেল এবং তার পরিবর্তে নতুন কেউ আসলো, তাহলে 40 থেকে 1 কমলো 39, আবার একজন আসলো, 40 হয়ে গেল। এই 40 জনের গড় বয়স কত দাঁড়ালো এখন? 15.875 বছর। তাহলে গড় বয়স কমলো কত? গড় বয়স কমছে 0.125 বছর। তাহলে 0.125 বছর, তাহলে 40 জনে কমছে কত? মাথা পিছু কমছে 0.125 বছর। তাহলে 40 জনে মোটের উপরে কত কমছে? তাহলে 0.125 গুণ 40, 4 125 500, একটা 0, এবার 3টে ঘর আগে দশমিক, 1 1 2 3, মানে মোটের উপরে কমছে 4 কমছে। তাহলে মোটের উপর কমছে কত? ডান দিক থেকে 3টে ঘর আগে দশমিক, 5 কমছে, এখান থেকে 5 বেরোচ্ছে গুণ করে। তার মানে এই যে 17 বছর বয়সের একজন চলে গেল, তার জায়গাটাতে যে নতুন আসলো, সে যদি 17 বছরটাকে রিপ্লেস করতে পারতো, মানে সেও যদি 17 বছরই নিয়ে আসতে পারতো, তাহলে অ্যাভারেজ কোনো চেঞ্জ হতো না। তার মানে সে কম নিয়ে আসছে। কত কম নিয়ে আসছে? এই যে 5 বছর কম নিয়ে আসছে। তার মানে সে 17 থেকে আরও 5 কম নিয়ে আসছে। তার মানে সে কত নিয়ে আসছে? 12 বছর নিয়ে আসছে। এই 5 বছর সে কম নিয়ে আসছে বলে এই 5-এর প্রভাবটা ওই টোটাল 40 জন ছাত্রের উপর পড়ছে এবং 40 জনের গড় বয়স এই যে 0.125 কমে যাচ্ছে। তার মানে সে কত নিয়ে আসছে? 17 থেকে 5 বাদ দিতে হবে, 12 বছর নিয়ে আসছে সে। তাহলে অপশান এ হয়ে যাবে এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার। পরেরটা দেখে নেব, 8 জন লোকের গড় বয়স 2 বছর বৃদ্ধি পায় যখন 20 বছর বয়সের একজনের পরিবর্তে অপর একজনকে নেওয়া হয়। তাহলে 8 জনের গড় বয়স 2 বছর বাড়ে, 8 জনের গড় বয়স 2 বছর বাড়ে যখন 20 বছর বয়সের একজনের পরিবর্তে অপর একজনকে নেওয়া হয়। তাহলে 8 জনের যদি 2 বছর বাড়ে, মোট বাড়ছে কত? 16 বছর। তাহলে 20 জনের একজনের পরিবর্তে যার বয়স ছিল 20, এ বেরিয়ে যাচ্ছে, এর জায়গায় নতুন একজন আসছে, তাহলে এই নতুন যে আসছে সেও যদি 20 বছরই আনতো, তাহলে গড় কোনো চেঞ্জ হতো না, গড় বাড়তো না। তার মানে সে 20 তো আনছে, তার সাথে এই যে 16 বছর যেটা বাড়ছে, সেই অতিরিক্ত 16 বছরটাকেও আনছে। তাহলে 20 আর 16তে কত? 36 বছর। তাহলে নতুন লোকটা টোটাল 36 বছর নিয়ে আসছে। অপশান বি হয়ে যাবে এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার। দেখে নেব পরের প্রশ্ন,
8 জন ব্যক্তির গড় বয়স 2 বছর বৃদ্ধি পায় যখন 24 বছর বয়সের একজনের পরিবর্তে অপর এক ব্যক্তি যোগদান করে। এটাও ঠিক আগেরটার মতনই। তাহলে 8 জনের গড় বয়স বাড়ছে কত? 8 জনের গড় বয়স বাড়ছে 2 বছর। তাহলে টোটাল বাড়ছে 8 দুগুণে 16 বছর। এবং কি না, 24 জন বয়সের একজন ব্যক্তি চলে যাচ্ছে এবং তার জায়গায় নতুন কেউ আসছে। তাহলে তার জায়গায় নতুন যে আসছে সেও যদি 24 বছরই আনতো, তাহলে কি এই গড় বছর 16 বছর বাড়তো? অবশ্যই বাড়তো না। তার মানে নতুন যে আসছে সে 24 বছরের সাথে সাথে আরও এই 16 বছর এক্সট্রা নিয়ে আসছে, তবেই সকলের বয়স গড় বয়স বেড়ে যাচ্ছে। তাহলে 24 আর 16তে কত? 6 4 10 শূন্য 40, তার মানে সে 40 বছর নিয়ে আসছে। তাহলে নতুন ব্যক্তির বয়স এক্ষেত্রে হয়ে যাবে অপশান বি, কারেক্ট অ্যান্সার 40 বছর। পরেরটা দেখে নেব। 8টি আমের গড় ওজন 20 গ্রাম বৃদ্ধি পায় যখন 120 গ্রাম ওজনের একটি আমের পরিবর্তে অপর একটি আম নেওয়া হয়। তাহলে নতুন আমের ওজন কত? এটাও সেই একই রকম অঙ্ক। 9টা আমের গড় ওজন 20 গ্রাম বাড়ছে, টোটাল বাড়ছে কত? 9 দুগুণে 180 গ্রাম। এবার কোন আমটা চলে যাচ্ছে না? 120 গ্রামের এই আমটা দল থেকে বেরিয়ে যাচ্ছে এবং নতুন কেউ এখানে আসছে, নতুন একটা আম। তাহলে নতুন যে আমটা আসছে সেটা যদি 120 গ্রামই আনতো, তাহলে তো অ্যাভারেজ যা ছিল তাই থাকতো। কিন্তু সে বেশি নিয়ে আসছে, তার জন্য অ্যাভারেজটা বেড়ে যাচ্ছে। তার মানে সে 120 গ্রাম আনছে, তার সাথে আরও কত নিয়ে আসছে অতিরিক্ত? এই যে 180 গ্রামটা নিয়ে আসছে, একই রকম। তাহলে নতুন আমটার ওজন কত? 120 যোগ 180, 300 গ্রাম। অপশান ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। আর এই অঙ্কটার যে উত্তর, বইতে কিন্তু একটা ভুল দেওয়া আছে, এটা বলে দিলাম, বইতে একটা ভুল দেওয়া আছে। অপশান ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। পরেরটা, 3টি সংখ্যার গড় 30, আরও একটি সংখ্যা যুক্ত হলে সংখ্যাগুলির গড় 40 হয়। তাহলে 3টে সংখ্যার গড় 30, 3টে সংখ্যার গড় কত? 30, আরও একটা সংখ্যা যোগ হলে নতুন গড় হয় 40। তার মানে 4টে সংখ্যার গড় কত? 4টে সংখ্যার গড় 40। এখানে একটা জিনিস বুঝতে হবে, 3টে সংখ্যার গড় 30 মানে কি? প্রত্যেকটাই 30 ধরে নেওয়া যেতে পারে, প্রত্যেকটাই 30। এবার আরও একটা সংখ্যা, চতুর্থ সংখ্যাটাও যদি 30ই যোগ হতো, চতুর্থ সংখ্যাটাও যদি 30ই থাকতো, তাহলে কিন্তু 4টে সংখ্যার গড়ও 30ই থাকতো। কিন্তু কি বলছে? 4টে সংখ্যার গড় হয়ে যাচ্ছে 40। তার মানে এই চতুর্থ সংখ্যাটা 30-এর থেকে আরও কিছু এক্সট্রা নম্বর নিয়ে আসছে, যার জন্য প্রত্যেক সংখ্যায় 40 হয়ে যাচ্ছে, প্রত্যেক সংখ্যা 40 হয়ে যাচ্ছে এক্ষেত্রে। তার মানে এ কত বেশি নিয়ে আসছে? 10 বেশি নিয়ে আসছে। 4জন আছে, তাহলে 4জনে কত বেশি নিয়ে আসছে? 4 10 40 বেশি নিয়ে আসছে। তার মানে এ 30-এর সাথে সাথে আগের যে অ্যাভারেজ, সেই 30-এর সাথে সাথে আরও 40 নিয়ে আসছে, তাহলে মোটের উপর 70 নিয়ে আসছে। তাহলে নতুন সংখ্যাটা হয়ে যাবে কত? 70। অপশান সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। পরেরটা দেখে নেব। একজন ছাত্র স্কুলের 4টি পরীক্ষায় অঙ্কে গড়ে 35 নম্বর পেয়েছে। বার্ষিক পরীক্ষায় কত নম্বর পেলে তার নম্বরের গড় হবে 40? এটাও সেই একই রকম অঙ্ক। 4টে পরীক্ষায় নম্বরের গড় কত? 35। 4টে পরীক্ষায় নম্বরের গড় 35, এবং যেই 5 নম্বর পরীক্ষা দিল, টোটাল 5টা পরীক্ষায় তার নম্বরের গড় কত হতে হবে? না 40 হতে হবে। তাহলে 4টে পরীক্ষায় নম্বরের গড় 35, 5 নম্বর পরীক্ষাতেও যদি 35ই পেত, তাহলে টোটাল 5টা পরীক্ষাতে কিন্তু 35ই গড় থাকতো। কিন্তু 5 নম্বর পরীক্ষা, যেটা ফাইনাল পরীক্ষা, সেটাতে অনেকটা বেশি নম্বর পেয়েছে, তার জন্য সকল পরীক্ষার মানে টোটাল 5টা পরীক্ষার গড় 5 বেড়ে গেছে। তাহলে 5টা পরীক্ষায় গড়ে 5 বেড়েছে, টোটাল কত বেড়েছে? 5 5 25 বেড়েছে। তাহলে টোটাল যদি 25 বাড়ে, তার মানে আগের যে অ্যাভারেজ 35, এই 35-এর সাথে সাথে সে আরও এক্সট্রা কত নিয়ে আসছে? এক্সট্রা 25 নম্বর নিয়ে আসছে। তাহলে 5 5 10 শূন্য হাতে 1 6, তার মানে ফাইনালে বার্ষিক পরীক্ষায় সে কত নম্বর পাচ্ছে? 60 নম্বর পাচ্ছে। অপশান ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। পরেরটা দেখে নেব। একজন ব্যাটসম্যান 20তম ইনিংসে 110 রান করায় তার ইনিংসে রান সংখ্যার গড় পূর্বের থেকে 4 বৃদ্ধি পেয়েছে। তাহলে 20তম ইনিংসের পর তার রান সংখ্যার গড় কত? তাহলে 20টা ইনিংস মানে কি? আগের 19টা ইনিংস, তারপরে একটা ইনিংস,
এই পরের যে একটা ইনিংস এতে রান করেছে কত 110 রান করেছে। এইবার বুঝতে হবে যে 110 রান করাতে কি তার রানের গড় 4 বেড়ে গেছে, গড় 4 বেড়েছে। তাহলে তার মানে কি 19 পর্যন্ত যে ম্যাচ খেলেছে 19 পর্যন্ত ম্যাচের যে রানের গড় সেই গড় মানে যদি এই 20তম ইনিংসেও নিয়ে আসতো, মানে 19তম ইনিংসের যে গড় রান সেই একই রান যদি 20তম ইনিংসেও করতো তাহলে কিন্তু রানের গড় কোনো চেঞ্জ হতো না। এক্ষেত্রে চেঞ্জ হচ্ছে কেন? কারণ এই 20তম ইনিংসে যে 110 রান করেছে এর মধ্যে আগের 19টা ইনিংসের যে অ্যাভারেজ রান তার থেকে অনেকটা রান বেশি আছে বলেই টোটাল 20টা ইনিংসের গড় রান 4 বাড়ছে। তাহলে 20টা ইনিংসের গড় 4 বাড়ছে, টোটাল বাড়ছে কত 80 বাড়ছে। তার মানে এই যে 20তম ইনিংস যেটা 110 এর মধ্যে কত বেশি আছে না আগের গড়ের থেকে 80 বেশি আছে। তাহলে এখান থেকে 80 বাদ দাও, তাহলে 30। তার মানে 19টা ইনিংসের গড় রান কত ছিল 30 ছিল। যেই 110 রান করলো এক্সট্রা 80 রান করলো, সেই এক্সট্রা 80 রান 20 জনের মধ্যে ভাগ হয়ে গিয়ে 20 জনের মধ্যে 4 করে ভাগ হয়ে যাচ্ছে। তাহলে প্রত্যেকের গড় 4 করে বেড়ে যাচ্ছে, প্রত্যেকটা ইনিংসের গড় 4 করে বাড়ছে। তার মানে 19টা ইনিংসের গড় 30, এর সাথে আরও 4 বাড়বে, 20তম ইনিংসের গড় কত হয়ে যাবে না 34 হয়ে যাবে, কারেক্ট অ্যান্সার। তাহলে 20তম ইনিংসের পর তার রানের গড় হবে কত 34, অপশান বি হবে কারেক্ট অ্যান্সার। আর কেউ যদি এক্স ধরে করতে চায় এক্স ধরেও করা যেতে পারে, এক্ষেত্রে বড় হয়ে যাবে অনেকটা। আমি তাও দেখিয়ে দিচ্ছি এক্স ধরে করাটা। এক্স ধরে যদি কেউ করে তাহলে কীরকম আসতো না, এখানে ধরে নেওয়া যেতে পারে যে 19টা ইনিংসে তার রানের গড় ছিল এক্স, তাহলে 19টা ইনিংসে টোটাল রান কত 19x। এই 19x এর পরে কি করছে না 19x এর পরে 20তম ইনিংসে রান করছে কত 110, তাহলে এই হয়ে গেল টোটাল 20টা ইনিংসের রান। এইবার কি বলেছে রানের গড় 4 বাড়ছে, তাহলে রানের গড় ছিল এক্স, এক্সের থেকে 4 বাড়ছে কটা ইনিংসে টোটাল 20টা ইনিংসে, 20 দিয়ে গুণ দাও। তাহলে 19x প্লাস 110 সমান 20 গুণ এক্স 20x প্লাস 4 20তে 80, 20xটা এইদিকে আসলে মাইনাস এক্স, 110টা এইদিকে আসলে 80 মাইনাস 110 মাইনাস এক্স ইকুয়াল টু মাইনাস 30। তাহলে এক্সের মান 30, এক্সের মান 30 এবং 20তম ইনিংসে তার রানের গড় কত 4 বাড়ছে বলেছে, তাহলে 30 যোগ 4 34, সেই একই উত্তর আসবে। পরেরটা 7টি সংখ্যার গড় 13, একটি সংখ্যা বাদ দেওয়ায় গড় 0.5 বেড়ে যায়, কোন সংখ্যাটি বাদ দেওয়া হয়েছিল? 7টা সংখ্যার গড় 13 বলতে কি বোঝায়? প্রত্যেকটা সংখ্যাকে আমি 13 ধরতে পারি, প্রত্যেকটা সংখ্যায় 13, তাহলে প্রত্যেকটা সংখ্যায় যদি 13 হয় এর মধ্যে থেকে একটা সংখ্যা বাদ দিলে বাকি যে 6টা সংখ্যা থাকছে 6টা সংখ্যার গড় 0.5 করে বাড়ছে। তার মানে বাকি যে 6টা সংখ্যা ধরলাম এই সংখ্যাটাকে আমি বাদ দিচ্ছি, তাহলে বাকি 6টা সংখ্যা 0.5 বাড়ছে, তার মানে 13.5 হয়ে যাচ্ছে, প্রত্যেকটা হয়ে যাচ্ছে 13.5। তার মানে ছটাতে 0.5 করে বাড়ছে, কত বাড়ছে মোটের উপরে 5 6 30, এক ঘর আগে দশমিক 3 বাড়ছে, হ্যাঁ এক ঘর আগে দশমিক, তাহলে মোটের উপর বাড়ছে কত 3 বাড়ছে। তার মানে প্রত্যেকটা সংখ্যা 13 যেটা আমি ধরছি, প্রত্যেকটা সংখ্যা যে 13 ধরলাম তার মানে এই সংখ্যাটার মধ্যে কত কম ছিল না 3 কম ছিল, এই 7 নম্বর সংখ্যার মধ্যে 3 কম ছিল, এ 10 ছিল আসলে, কিন্তু গড় বের করার কারণে এটাকেও 13 ধরা হয়েছিল। এই যে 3 কম ছিল এ চলে যাওয়াতে এর অতিরিক্ত 3, এই যে 3টা রেখে গেল, যে 3টা রেখে গিয়েছিল সেই 3 বাকি 6 জনের মধ্যে 0.5 হয়ে ভাগ হয়ে গেছিল, তার মানে বাদ দেওয়া সংখ্যাটা কত 10, অপশান সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। আর আমি যদি এক্স ধরে করি, এক্স ধরে করলে কীরকম আসবে না 7টা সংখ্যার গড় 13, তাহলে টোটাল কত 7 13 91। এবার যদি একটা সংখ্যা বাদ দিই তাহলে 6টা সংখ্যার গড় কত, 6টা সংখ্যার গড় 0.5 কমছে, মানে 13 থেকে 0.5 বাড়ছে, তাহলে 13টা হয়ে যাচ্ছে 13.5, তাহলে 6 5 6 30 শূন্য হাতে 3,
5 13 65, 6 13 78 আর 3 81, ডান দিক থেকে এক ঘর কাটে, তাহলে তার মানে 7টা সংখ্যার টোটাল 91 আর 6টা সংখ্যার টোটাল 81, তার মানে 7 নম্বর সংখ্যাটা কত? 10। এভাবেও বের করা যেতে পারে, কোনো অসুবিধা নেই। পরেরটা দেখে নেব। এক ব্যক্তি ট্রেনে 55 কিমি পার ঘন্টা বেগে কোনো স্থানে গিয়ে 66 কিমি পার ঘন্টা বেগে ফিরে আসে, যাতায়াতে ট্রেনটির গড় গতিবেগ কত? তাহলে অ্যাভারেজ স্পিড চেয়েছে। অ্যাভারেজ স্পিডের এই ক্ষেত্রে যে সূত্রটা কাজে লাগানো যেতে পারে সেটা হচ্ছে 2xy বাই এক্স প্লাস ওয়াই। এক্সটা হচ্ছে যাওয়ার গতি, ওয়াইটা হচ্ছে ফিরে আসার গতি। তাহলে 2 গুণ 55 গুণ 66 বাই 55 যোগ 66 কত? 5 6 110, 120, 121 আসবে, 121, সরি 121। তাহলে এটা 11 দিয়ে কাটে, 11 11তে 121, 6 11তে 66, 5 11তে 55, 5 দুগুণে 10, 6 10 60, 60 হয়ে যাবে এক্ষেত্রে অ্যাভারেজ স্পিড। অপশান এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরেরটা, এক ব্যক্তি 3টি সমান দূরত্ব যথাক্রমে 10 কিমি পার ঘন্টা, 8 কিমি পার ঘন্টা এবং 6 কিমি পার ঘন্টা বেগে অতিক্রম করে, সমগ্র পথের গড় গতিবেগ কত? এইবার 3টে গতি বলেছে, এই কারণে ওই 2xy ওই সূত্রটা কিন্তু এক্ষেত্রে আর কাজে লাগবে না। তার মানে 3টে সমান দূরত্ব মানে কি? এ বি সি ডি, এই যে 3টে, এটাও যা, এটাও তাই, এটাও তাই, 3টেই সমান দূরত্ব, এবং এই 3টে দূরত্বকে আমি ডি দিয়ে প্রকাশ করলাম এক্ষেত্রে আমার সুবিধার জন্য, যে প্রত্যেকটা ডিস্টেন্সই হচ্ছে ডি এখানে। এবার কি চেয়েছে? যে সমগ্র পথের গড় গতিবেগ কত? তাহলে গড় গতিবেগ মানে স্পিড চেয়েছে। স্পিডের সূত্র কি? স্পিড মানে হচ্ছে ডিস্টেন্স বাই টাইম। তাহলে ডিস্টেন্সটা কত? ডিস্টেন্স এখানে একটা ডি, এখানে একটা ডি, এখানে একটা 3D, 3টে ডি, 3D হচ্ছে ডিস্টেন্স। এবং টাইমটা কত? টাইমটা তো বলে দেওয়া নেই, তাহলে টাইমটা বের করে নিতে হবে টাইমের সূত্রটা আলাদা করে বসিয়ে। টাইমের সূত্র কি? টাইম মানে হচ্ছে ডিস্টেন্স বাই স্পিড। আমরা জানি টাইম মানে ডিস্টেন্স বাই স্পিড। তাহলে এখানে তো 3টে রকম আছে, মানে 3 রকমের স্পিড দিয়ে আছে, তাহলে আলাদা আলাদা করে বের করে নিতে হবে টাইমটা। প্রথমে ডি কিলোমিটার, মানে প্রথমে এ থেকে বি, এই ডি কিলোমিটার যায়, তখন স্পিড কত থাকে? 10 কিমি পার ঘন্টা। তাহলে ডি বাই 10, এটা হচ্ছে টাইম। তাহলে প্রথম টাইমটা এখানে ডি বাই 10, তারপরেও আবার ডি কিলোমিটার যায়, তারপরে ডি কিলোমিটার যায় যার স্পিড থাকে 8 কিমি পার ঘন্টা, তাহলে ডি বাই 8, তারপরে আবার ডি কিলোমিটার যায় যার স্পিড থাকে 6 কিমি পার ঘন্টা, তাহলে ডিস্টেন্স বাই স্পিড মানে টাইম, ডিস্টেন্স বাই স্পিড মানে টাইম, ডিস্টেন্স বাই স্পিড মানে টাইম। তাহলে ওপরে ডিস্টেন্স এবং নিচে টাইম লিখলাম। এবার ডি বাই 10, ডি বাই 8, ডি বাই 6 এদের যদি লসাগু মনে করি, যোগ করি, তাহলে লসাগু হবে 10 8 6, লসাগু কত এক্ষেত্রে? 120, 10 12তে 120, 12D, 8 15তে 120, 15D, প্লাস 6 20তে 120, 20D, তাহলে 12 20তে 32 আর 15, তাহলে ওপরে কত? ওপরে 47D যোগ করলে বাই 120, তাহলে এখানে 3D, উপরে 3D এবং তার নিচে 47D বাই 120। তাহলে এইটা উল্টে দিলে কি বেরোয়? 3D ইন্টু 120 বাই 47D। এই ডি কাটে, 47 দিয়ে এটা কাটবে না, তাহলে এটা যেহেতু কাটবে না, আমি 47টাকে প্রায় 48 ধরতে পারি এক্ষেত্রে আমার সুবিধার জন্য। তাহলে 47টাকে যদি প্রায় 48 ধরি, এইবার কাটবে 12 দিয়ে, 12 10 120, 4 12তে 48, 12 দিয়ে উপরটা আসবে, 12 10 120, 12 10 120, 4 12তে 48, তাহলে 3 10 30 বাই 4, মোটামুটি এরকম আসবে। 4 দিয়ে 30কে ভাগ করলে 4 7 28, 4 7 28, 2 হলে 30, তাহলে 7 পয়েন্ট সামথিং, মানে অপশান সি হয়ে যাবে এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার। অপশান সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার এক্ষেত্রে
7.66 কিলোমিটার পার আওয়ার। পরেরটা দেখে নেব। এক ব্যক্তি সমগ্র যাত্রাপথের প্রথম 40 কিমি পথ 20 কিমি পার ঘন্টা, পরবর্তী 30 কিমি পথ 10 কিমি পার ঘন্টা এবং শেষ 50 কিমি পথ 50 কিমি পার ঘন্টা বেগে অতিক্রম করে। সমগ্র যাত্রাপথের গড় গতিবেগ কত? এটাও একই রকম অঙ্ক। তাহলে গড় গতিবেগ মানে অ্যাভারেজ স্পিড দিয়েছে, তাহলে স্পিডের সূত্র কি? স্পিডের সূত্র হচ্ছে ডিস্টেন্স বাই টাইম। এবার টোটাল ডিস্টেন্স কত? 40 কিলোমিটার, তারপরে 30, তারপরে 50, তাহলে 40 আর 30-এ 70, 50-এ 120, টোটাল 120 কিলোমিটার। এবং টাইম কত লাগছে? টাইমটা বের করে নিতে হবে আলাদা করে, নিচে যে টাইমের টি, এই টিটা আলাদা করে বের করে নিতে হবে। টি ইকুয়াল টু কি? টাইম মানে হচ্ছে ডিস্টেন্স বাই স্পিড। প্রথম ডিস্টেন্স কত? প্রথমে 40 কিলোমিটার যাচ্ছে, স্পিড 20 কিলোমিটার পার স্পিড নিয়ে, তাহলে এক্ষেত্রে টাইম লাগছে কত? 20 দুগুণে 40, 2 ঘন্টা। তাহলে টাইমের টি মানে কি? এখানে বসবে 2, প্রথমেই বসলো 2 ঘন্টা লাগলো। তারপরের যে 30 কিমি, তারপরে 30 কিমি 10 কিলোমিটার পার আওয়ার স্পিড নিচ্ছে, তাহলে এখানে 3 ঘন্টা। তাহলে 2 + 3 প্লাস পরের 50 কিলোমিটার, পরের 50 কিলোমিটার যাচ্ছে 50 কিলোমিটার পার আওয়ার স্পিড নিয়ে, এখানে 1 ঘন্টা। তাহলে +1, তাহলে কি পাচ্ছি? 120/3 2 5 1 6, 6 দুগুণে 12, 20। তাহলে টোটাল যাত্রাপথের গড় গতিবেগ কত? 20 কিমি পার ঘন্টা। অপশান বি হয়ে যাবে কারেক্ট আনসার। পরেরটা দেখে নেব। এক ব্যক্তি সমগ্র যাত্রাপথের 4/5 অংশ 15 কিমি পার ঘন্টা, 2/15 অংশ 8 কিমি পার ঘন্টা বেগে এবং বাকি অংশ 5 কিমি পার ঘন্টা বেগে অতিক্রম করে। সমগ্র যাত্রাপথে তার গড় গতিবেগ কত? সমগ্র যাত্রাপথ কত এইটাই এখানে বোঝা যাচ্ছে না ঠিক করে, তাহলে সমগ্র যাত্রাপথটা আগে বের করে নিতে হবে। কি করে বের করব? না, এখানে যে কটা যাত্রাপথের যে মানে ভগ্নাংশ দেওয়া আছে, বলছে 4/5 অংশ, 2/15 অংশ, এইখান থেকে বেরিয়ে যাবে। তাহলে 4/5 অংশ দেওয়া আছে আর বলছে যে 2/15 অংশ, তার মানে টোটাল যে যাত্রাপথ সেটা 5 বা 15-এর গুণিতকে আসবে। তাহলে 5 আর 15-এর যে এলসিএম, এখানে 15 নিয়ে নেব। আমার টোটাল যাত্রাপথ হচ্ছে 15 কিলোমিটার, টোটাল যাত্রাপথ 15 কিলোমিটার। এর মধ্যে থেকে প্রথম 4/5, তাহলে 15-র 4/5 মানে কত? 15 গুণ 4/5, 5 3 5 15, 3 4 12, প্রথম 12 কিমি। তারপরের 2/5, 2/5 মানে কত? 15 গুণ 2/5, 15 15 কাটে, তারপরে 2 কিমি, তাহলে 15 2 12 দিয়ে 14, 1 15, লাস্টে 1 কিলোমিটার বেঁচে থাকছে। এইবার কি বলছে না, প্রথম 12 কিলোমিটার মানে 4/5 অংশ যেটা 12 কিলোমিটার, এইটা 15 কিলোমিটার পার ঘন্টা গতিতে। তাহলে এর যে স্পিড, তাহলে এখানে কি যে লাস্টে কি যে সমগ্র যাত্রাপথে তার গড় গতিবেগ কত? স্পিড চেয়েছে। স্পিড মানে হচ্ছে ডিস্টেন্স বাই টাইম। তাহলে ডিস্টেন্স কত? ডিস্টেন্স পেয়েছি আমরা 15 কিলোমিটার, টোটাল 15 কিলোমিটার। তাহলে 15, টাইম কত? না, প্রথম 12 কিলোমিটার যেতে লাগছে, টাইমটা আলাদা করে বের করতে হবে। টাইম মানে ডিস্টেন্স বাই স্পিড। তাহলে প্রথম 12 কিলোমিটার ডিস্টেন্স, তার স্পিড কত? তার স্পিড হচ্ছে 15 কিমি পার ঘন্টা। তাহলে 12/15, তাহলে 12/15 মানে কি? এটা ছোট করলে 3 দিয়ে 3 4 12, 3 5 15, 4/5। তাহলে প্রথম টাইম লাগছে 4/5 ঘন্টা। তারপরের ডিস্টেন্স কত? তারপরের ডিস্টেন্স 2 কিলোমিটার, যার স্পিড হচ্ছে 8 কিলোমিটার পার ঘন্টা। তাহলে ডিস্টেন্স বাই স্পিড মানে এখানেও টাইম বেরোবে 1/4 ঘন্টা, 1/4 ঘন্টা। তারপরের ডিস্টেন্স কত? 1 কিলোমিটার, যার স্পিড থাকে 5 কিলোমিটার পার ঘন্টা, তাহলে 1/5 ঘন্টা। এবার এই টোটাল ঘন্টাগুলোকে যদি যোগ করি, ভগ্নাংশগুলোকে 4 5 5, এদের লসাগু 20 বেরোবে। 5 4 5 20, 4 4 16, 4 5 20, 4 1 4, তাহলে 16 5 21 আর 4 25, 25/20, তাহলে 15/25/20, তাহলে কি আসে? এটা 15টা 15ই থাকে, 20টা উপরে, 25 নিচে, 5 3 5 15, 5 5 25, 4 5 20, 3 4 12। তাহলে অপশান বি হয়ে যাবে কারেক্ট আনসার। টোটাল যাত্রাপথের গড় গতিবেগ কত? 12 কিমি পার ঘন্টা। পরেরটা দেখে নেব।
এক ব্যক্তি 40% পথ 10 কিমি পার ঘন্টা বেগে, 15% পথ 20 কিমি পার ঘন্টা বেগে এবং বাকি 30% পথ বাকি অংশ 30 কিমি পার ঘন্টা বেগে অতিক্রম করেন। সমগ্র পথের গড় গতিবেগ কত? তাহলে সমগ্র পথটা কত সেইটা এখানে আগে ক্লিয়ার করতে হবে। সমগ্র পথ যেহেতু পার্সেন্টেজে দিয়েছে, তাই সমগ্র পথটা কি ধরবো না 100x, এইটা হচ্ছে সমগ্র পথ। এইটা যদি ধরি, এবার প্রথম 40% পথ 40 কিমি পার ঘন্টা, তাহলে তাহলে উত্তরে কী চেয়েছে? সমগ্র পথের গড় গতিবেগ কত? তাহলে গড় গতি স্পিড চেয়েছে। স্পিড মানে হচ্ছে ডিস্টেন্স বাই টাইম। ডিস্টেন্সটা কত? ডিস্টেন্স হচ্ছে 100x কিলোমিটার। এবার নিচে টাইমগুলো বসাতে হবে। টাইমের সূত্র আলাদা করে আগে বের করে নিতে হবে টাইমটা। টাইম মানে হচ্ছে ডিস্টেন্স বাই স্পিড। তাহলে ডিস্টেন্স কত? প্রথম 40% পথ, তাহলে 100x এর 40% মানে কত? 40x। এই 40% পথ, তার স্পিড কত? 10। তাহলে 0 0 কাটে, প্রথম লাগছে 4x ঘন্টা। তারপরের 15% পথ মানে 15x এর স্পিড কত? 20 কিমি পার ঘন্টা। 5 দিয়ে 3 5 15, 4 5 20, 3x বাই 4 ঘন্টা। তারপরে কত না, তারপরের তাহলে 40% আর 15%, 40% পথ 15% পথ, এখানে 55% বেরিয়ে গেল, থাকলো 45%। তাহলে 45x পথটা যায় 30 কিমি পার ঘন্টা গতিতে। 15 দুগুণে 30, 3 15 45, 3x বাই 2। তাহলে এখানে টাইম লাগছে 3x বাই 2। এইবার এইগুলোকে যদি যোগ করে দিই, 2 আর 4-এর লসাগু 4, 4 4-এ 16x প্লাস 3x প্লাস 6x, তাহলে 6 3-এ 9, 9 16-তে 25, 25x বাই 4। তাহলে কি পাচ্ছি না, 100টা ওপরে আছে, ওপরেই থাকবে, নিচে 25x বাই 4, 4টা ওপরে চলে যাবে আর 25x নিচে বসবে। x x কাটে, 25 4 25 100, 4 4-এ 16। তাহলে অপশান ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। না, টোটাল যাত্রাপথের গড় গতিবেগ কত? 16 কিলোমিটার পার ঘন্টা। পরেরটা দেখে নেব। 6টি সংখ্যার গড় 15, প্রতিটির সাথে 3 যোগ করা হলে নতুন সংখ্যাগুলির গড় কত হবে? তাহলে 6টা সংখ্যার গড় যদি 15 হয় এবং প্রত্যেকের সাথে 3 যোগ করলে, তাহলে নতুন সংখ্যাটা হবে জাস্ট গড়ের সাথে 3 যোগ করে দিতে হবে। 15 3 18। কী করে এটা আসে না, 6টা সংখ্যার গড় যদি 15 হয়, প্রত্যেকটা সংখ্যাকে আমি 15 ধরতে পারি, যে প্রত্যেকটাই 15, এইরকম প্রত্যেকটাই 15। এবার প্রত্যেকের সাথে যদি 3 যোগ করা যায়, প্রত্যেকের সাথেই যদি 3 অ্যাড করি, তাহলে কি আসে? প্রত্যেকটাই 18 বেরোয়। 6টা সংখ্যাই 18, তার মানে 6টা সংখ্যায় যদি 18 হয়, তাহলে 6টা সংখ্যার গড়ও 18 হবে। এই জন্য এটা জাস্ট অ্যাভারেজের সাথে যেটা যোগ করতে বলে সেটা যোগ করে দাও, আর অ্যান্সার বেরিয়ে যাচ্ছে। তাহলে অপশান ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। পরেরটা, 7টা সংখ্যার গড় 12, প্রতিটি থেকে 4 বিয়োগ করার পর নতুন সংখ্যাগুলির গড় কত হবে? এক্ষেত্রে একই রকম, গড়ের সাথে প্রত্যেকটা সংখ্যার সাথে যা করতে হবে গড়ের সাথেও তাই করতে হবে। তাহলে গড় 12, গড়ের থেকে 4 বাদ দিলে কত আসে? 8। 8 হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। অপশান সি কারেক্ট অ্যান্সারের ক্ষেত্রে। পরেরটা, 5টি সংখ্যার গড় 50, প্রতিটির সাথে 2 গুণ করার পর নতুন সংখ্যাগুলির গড় কত আসবে? এটাও একই রকম। তাহলে 5টা সংখ্যার সাথে যদি 2 গুণ করি, গড়ের সাথেও 2 গুণ করব, গড় কত? 50, 50-এর সাথে 2 গুণ করলে 100, 100 হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। অপশান বি কারেক্ট অ্যান্সার। পরেরটা, 12টি সংখ্যার গড় 15, প্রতিটি সংখ্যাকে 3 দিয়ে ভাগ করার পর নতুন সংখ্যাগুলির গড় কত? তাহলে প্রতিটি সংখ্যার সাথে যা হবে গড়ের সাথেও তাই হবে। তাহলে গড় কত? 15, 15কেও 3 দিয়ে ভাগ করতে হবে, 3 5 15। তাহলে নতুন সংখ্যাগুলির গড় কত আসবে? 5। অপশান এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। পরেরটা, প্রথম 6টি 5-এর গুণিতকের গড় কত? তাহলে প্রথম 6টা 5-এর গুণিতক কী কী? প্রথমেই আসবে 5, তারপর 10, 5 3 5 15, 4 5 20, 5 5 25, 5 6 30, লাস্টে 30 আসবে। এইবার এইগুলোকে যোগ করতে হবে, তার আবার গড় বের করতে হবে, কিন্তু এত যোগ করার কোনো দরকার নেই। জাস্ট প্রত্যেকের মধ্যে 5 আছে, 5 কমন নিয়ে নাও, ভেতরে কি থাকছে? 5 1 5, 5 2 করে 10, 3 5 15, 4 5 20,
5 5 25, 5 6 30, তাহলে বাইরে 5 আর ভেতরে 1 2 3 4 5 6, তাহলে এখানে n এর মান কত? n এর মান ভেতরে 6, কারণ ক্রমাগত সংখ্যা হচ্ছে 1 2 3 4 5 6 6, তাহলে n এর মান এখানে 6। এর একটা সূত্র আছে কি, জাস্ট n + 1/2, তার মানে n এর মান 6, 6 যোগ 1/2, তাহলে 5 গুণ 6 যোগ 1 কত? 7, 7/2 3.5, তাহলে 5 গুণ 3.5 কত বেরোয়? 5 5 25, 5 হাতে 2, 3 5 15 দিয়ে 17, 17.5 হয়ে যাবে অ্যান্সারের ক্ষেত্রে। বা এই যে 1 থেকে 6 পরপর সংখ্যা, এদের গড় বের করার আরও একটা সূত্র আছে। এখানে প্রত্যেক দুটো সংখ্যার মাঝের যে ডিফারেন্স সেটা কিন্তু সেম। 1 থেকে 2 এর ডিফারেন্স 1, 2 থেকে 3 এর ডিফারেন্স 1, প্রত্যেকটা ক্ষেত্রেই 1 হচ্ছে ডিফারেন্স। তাহলে ডিফারেন্সটা সেম থাকার কারণে এখানে আরও একটা সূত্রকে অ্যাপ্লাই করে, সেটা হচ্ছে ফার্স্ট প্লাস লাস্ট বাই 2। তাহলে প্রথম সংখ্যা ছিল 1, শেষের সংখ্যা ছিল 6/2, 6 যোগ 1 7, 7/2 মানে কত? 3.5। এবার এই 3.5কে বাইরের 5-এর সাথে গুণ করলে অপশান 17.5 একই আসবে। তাহলে এক্ষেত্রে বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। পরেরটা দেখে নেব। একটি অফিসে অফিসার ও কর্মীদের সকলের বেতনের গড় 8,000 টাকা, 7 জন অফিসারের গড় বেতন 12,000 টাকা এবং বাকি কর্মীদের গড় বেতন 6,000 টাকা। তাহলে ওই অফিসে কর্মী সংখ্যা কত? এটা অ্যালিগেশন মেথডে করলে সব থেকে সহজ হবে। এটা হচ্ছে অফিসার, এটা হচ্ছে আদার্স। তাহলে অফিসার্সদের যে গড় বেতন সেটা কত? 12,000 টাকা, এবং আদার্স যারা আছে তাদের গড় বেতন 6,000 টাকা, এবং মোটের ওপরে সকলের গড় বেতন কত? 8,000 টাকা। এটা মাঝে লিখতে হয় অ্যালিগেশনে। এইবার কি করতে হবে না, এইবার বিয়োগ করে দিতে হবে। এটা 8,000 থেকে 6,000 বাদ দিলে 2,000, মাঝে অনুপাত 12,000 থেকে 8,000 বাদ দিলে 4,000, 2,000 দিয়ে কাটাকাটি করলে 2,000 একে 2,000, 2,000 দুগুণে 4,000, 1:2। তার মানে অফিসার আর আদার্সদের অনুপাতটা কত আসবে? অনুপাতটা আসবে 1:2। এবার কি বলেছে যে 7 জন অফিসারের গড় বেতন, তার মানে এই যে অনুপাতে যেটা 1 বেরিয়েছে অফিসার, যেটা এটা তো অফিসার অনুপাতে 1 বেরিয়েছে, তাহলে 1 এর মান হচ্ছে 7। তাহলে 1 এর মান যদি 7 হয়, 2 এর মান কত? 7 দুগুণে 14। তার মানে অফিসার আছে 7 জন, আদার্স কর্মচারী আছে 14 জন, টোটাল কত? 7 যোগ 14, টোটাল 21 জন কর্মচারী আছে অফিসে। তাহলে অপশান বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। আর কেউ যদি এক্স ধরে করতে চায়, মানে এক্স ধরে মানে একটু বড় করে করতে চায়, এভাবে যদি কেউ না বোঝে, তাহলে তার ক্ষেত্রে কীরকম হবে না, 7 জনের গড় বেতন দিয়েছে কত? 12,000 টাকা। তাহলে 7 জনের টোটাল বেতন 7 12 84,000 টাকা। আর কি বলেছে না, সকল কর্মচারীদের গড় বেতন 8,000 টাকা। তার মানে 7 জন হচ্ছে অফিসার, ধরলাম বাকি কর্মচারীর সংখ্যা হচ্ছে এক্স। তাহলে এক্স জনের গড় বেতন কত? 6,000 টাকা। এক্স জনের টোটাল বেতন কত? 6,000 এক্স টাকা, 6,000 এক্স টাকা। এইবার কি বলেছে যে টোটাল কর্মচারীদের গড় বেতন আবার 8,000 টাকা। তাহলে টোটাল কর্মচারী কজন? 7 জন অফিসার প্লাস এক্স জন আদার্স কর্মচারী, এই হচ্ছে টোটাল কর্মচারী। এদের গড় বেতন বলেছে 8,000 টাকা। তাহলে এদের টোটাল বেতন কত? 7 8 56, 56,000 প্লাস 8,000 এক্স টাকা। তাহলে এই যে এখানে কি লেখা যায় না, অফিসারদের যেটা বেতন 8,000, টোটাল বেতন 8,400 টাকা, তারপর আদার্সদের বেতন 6,000 এক্স টাকা। এইটা কার সমান? এইটাই টোটাল কর্মচারীদের বেতনের সমান, 56,000 প্লাস 8,000 এক্স। এখানে খুব শর্টে যদি করতে হয়, তাহলে প্রত্যেকের মধ্যেই কি আছে? 1000 করে আছে, 3টে জিরো আছে প্রত্যেকের মধ্যেই। তাহলে সবাইকে কি করব না, 1000 দিয়ে ভাগ করে দেব। সবাইকে যদি 1000 দিয়ে ভাগ করে দিই, তাহলে প্রত্যেকেরই 3টে জিরো করে কেটে যাবে, প্রত্যেকের মধ্যে থেকে 3টে করে জিরো কাটবে। তাহলে 3টে করে যদি জিরো কাটে, এদিকে 6x, এদিকে 8x, তাহলে 6x মাইনাস 8x, আর এদিকে 56, 84টা এই পাশে এসে মাইনাস হয়ে যাবে, -84। তাহলে 8টা এক্সের থেকে 6টা এক্স চলে গেল, -2x, 84 থেকে 56, 6 8 হলে 14, হাতে 1, 6 2 হলে 8, 28,
মাইনাস মাইনাস কাটে, 2 দিয়ে 28 কাটলে 14, তাহলে এক্স এর মান কত? এক্স এর মান পেলাম 14। এবার এক্স কি ধরা ছিল না, এক্স হচ্ছে আদার্স কর্মচারী, তাহলে আদার্স কর্মচারী 14 আর অফিসার 7 জন, টোটাল কত? টোটাল 21 জন। উত্তর সেই একই আসবে, কিন্তু এক্ষেত্রে বেশি খাটতে হবে। পরেরটা, এক বিক্রেতার 40টি বই ও খাতার মূল্য, খাতার গড় মূল্য 31.25 টাকা, বই ও খাতার গড় মূল্য যথাক্রমে 60 টাকা এবং 14 টাকা। ওই ব্যবসায়ীর কাছে বইয়ের সংখ্যা কত? তাহলে বই আর খাতার আলাদা করে গড় মূল্য দিয়েছে এবং একসাথে বই আর খাতার গড় মূল্য দিয়েছে, সেই অ্যালিগেশন মেথড আসছে এটা। তাহলে এক্ষেত্রে বই, এখানে খাতা লিখছি, তাহলে বইয়ের যেটা গড় মূল্য, বইয়ের গড় মূল্য কত? বইয়ের গড় মূল্য 60 এবং খাতার গড় মূল্য 14 এবং বই আর খাতা ওভারঅল সকলের গড় মূল্য হচ্ছে 31.25, সেই মাইনাস করে দিতে হবে। তাহলে 31.25 থেকে 14.00 মাইনাস করলে এক্ষেত্রে 0.25, 4 7 হলে 11, হাতে 1, 17.25, তাহলে বইয়ের অনুপাতটা হচ্ছে 17.25 আর খাতার অনুপাতটা, বইটা এইদিকে বেরোবে আর খাতাটা বেরোবে এইদিকে। 60 থেকে 31.25 বাদ দাও, 60.00, 31.25, 5 হলে 10, হাতে 1 3, 7 হলে 10, 0.75, 10-এর 1, এখানে 2, 8 হলে 10, 4 2 হলে 6, 28, 28.75। দুটোরই ডান দিক থেকে 2 ঘর পর দশমিক আছে, তার মানে দশমিক উঠে যাবে, কিন্তু তার পরিবর্তে কিছু বসানোর দরকার নেই যেহেতু একই ঘর পর দশমিক আছে। 5 দিয়ে যদি কাটি, 5 3 5 15, 2 17 22, 4 5 20, 2 হলে 22 25, 5 5 25, 5 5 25, 3 হলে 28, 37, 5 7 35, 5 5 25। আবার 5 দিয়ে কাটে, 5 দিয়ে যদি কাটি, 5 6 30, 45, 5 9 45, 5 11-তে 55, 25, 5 5 25, 23 দিয়ে কাটে, 3 23-এ 69, 5 23-এ 115, 3:5। তার মানে বই আর খাতার টোটাল যে অনুপাত সেটা কত? 5 আর 3 8, তার মানে 5 আর 3 8, টোটাল 8x বা 8 ইউনিট বেরোবে। 5 আর 3 8, এই 8-এর মানটাই হচ্ছে টোটাল 8 বেরোচ্ছে, এই 8-এর মানটাই 40, টোটাল বই আর খাতা বলেছে 40টা আছে। তাহলে 8-এর মান যদি 40, 1-এর মান কত? 1-এর মান হচ্ছে 5 8 40, 5, তাহলে 1-এর মান 5। প্রশ্ন কি বলেছে? বইয়ের সংখ্যা কত? বই হচ্ছে 3 বেরিয়েছে বইয়ের অনুপাত, তাহলে 3 গুণ 5, 3 5 15, অপশান সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। পরেরটা দেখে নেব। কোনো ক্লাসের 35 জন ছাত্রের গড় বয়স 15.2 বছর, 14 বছর বয়সে একজন ছাত্র চলে গেলে অপর 3 জন ছাত্র ভর্তি হওয়ায় তাদের গড় বয়স হলো 15.5 বছর, তাহলে নতুন 3 জনের বয়সের গড় কত? এটা কি করব না, 35 জন ছাত্রের গড় বয়স 15.2 বছর, তাহলে 15.2 বছর হচ্ছে 35 জনের গড় বয়স, তাহলে 35 দিয়ে এটাকে গুণ দিলে টোটাল বয়সটা পেয়ে যাচ্ছে এখান থেকে। 5 2 10-এর 0, হাতে 1, 5 15-তে 75, 1-এ 76, গুণ 3 2 6, 3 15-তে 45, তাহলে 0 6 6 12 2, হাতে 1, 7 5 12-কে 13, 3 হাতে 1 5, এক ঘর কাটে ডান দিক থেকে একটা ঘর দশমিক যেহেতু, তাহলে 532 বছর। তাহলে টোটাল 35 জন ছাত্রের টোটাল বয়স কত? 532 বছর। এইবার কি বলেছে না, 14 বছর বয়সে একজন চলে যাচ্ছে এবং অপর 3 জন ভর্তি হচ্ছে, তাহলে একজন চলে যাচ্ছে, 2 জন আসছে, তাহলে -1 +3 মানে +2, মানে 35 যোগ 2 37, 37 জনের গড় বয়স কত? 15.5, 15.5 হচ্ছে 37 জনের গড় বয়স। 5 7 35-এর 5, হাতে 2, 7 15-তে 105 আর 2, 5 7 35-এর 5, হাতে 3, 7 15-তে 105 আর 3 108, এক ঘর কাটে 3 5 15-এর 5, হাতে 1, 3 15 45, 1 46, 5 8 5 13, 3 হাতে 1, 7 4 1 5, তাহলে 573.5। তাহলে কি হচ্ছে না,
532-এর থেকে 532 যে টোটাল বয়স, এর থেকে 14 বছর বয়সে একজন চলে যাচ্ছে এবং 3 জন নতুন আসছে। ধরলাম ওই নতুন 3 জনের প্রত্যেকের বয়স হচ্ছে এ বছর, তাহলে নতুন 3 জনের প্রত্যেকে যদি এ হয়, 3 জনে কত 3a টোটাল, তাহলে 14 বছর একজন চলে যাচ্ছে, এর সাথে যোগ হচ্ছে আরও 3a, এতে করে কি হচ্ছে না টোটাল 37 জনের বয়সটা কত আসছে 573.5 বছর। তাহলে এখান থেকে 4, 8 হলে 12, হাতে 1 2, 1 হলে 3, 518 প্লাস 3a সমান 573.5, 3a সমান 573.5 বিয়োগ 518.0, 5, 8, 5 হলে 13, হাতে 1, 5 হলে 7, 55.5, 3a সমান 55.5, তাহলে a সমান 3 দিয়ে 55কে কাটতে হবে, 3 দিয়ে 550কে ভাগ করলে কত বেরোয়, 3 ষোলোতে 8, 3 18তে 54, 3 18তে 54, একে 55 15, 3 5 15, তাহলে 18.5 উত্তর আসবে, কারণ ডান দিকটা একটা ঘর আগে দশমিক ছিল। 18.5 হয়ে যাবে এক্ষেত্রে। কারেক্ট অ্যান্সার অপশান বি কারেক্ট অ্যান্সার।